কই গো গিন্নি, কোথায় গেলে? আমি বেরিয়ে গেলাম, আসতে রাত হবে, তুমি সাবধানে থেকো। আমি কুশল, পেশায় একজন ড্রাইভার। তবে অন্যের গাড়ি নয়, নিজে অনেক কষ্ট করে গাড়িটি কিনেছি। সেসব কষ্টের কথা মনে পড়লে এক দীর্ঘশ্বাস পড়ে। যাকে সেসব কথা। আজ সারাটি বিকেল কীভাবে যে ঘুমের মধ্যেই কেটে গেল টেরই পেলাম না। অনেকদিন পর এমন স্বস্তির ঘুম হলো। ঘুম থেকে উঠে শরীরটাও বেশ ভালো লাগছে, আর কোনো ক্লান্তি অনুভব হলো না। তাই ঠিক করেছি আজ গাড়িটি নিয়ে শহরের দিকে যাব। তাতে বেশ ভালোই ভাড়া হবে মনে হয়। তার মধ্যে আবার রাতও নেমে পড়বে, ভাড়া একটু সকলে ধরেই দিবে। এতে যে 2 পয়সা ঘরে আসবে, আসুক। দিয়ে আসলাম। ঠিক তখন আমার চোখে পড়ল রমণী কাকি আর রঘু কাকাকে। রমণী কাকি হতভম্ব হয়ে এসে আমাকে বলল, কি গো কুশল, তোমার তো দেখাই পাওয়া যায় না। এই নিয়ে মোট 3 বার আসলাম তোমাদের বাড়িতে। এসেই শুনি তোমার গিন্নি বলে তুমি নাকি নাক ডেকে ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি বাপু। আর এখন একেবারে তৈরি হয়ে এসেছি, আর বাড়ি যাব না। তুমি আমাদের একটু পাশের গ্রামটায় ছেড়ে দাও দেখি। নাই মানে বলি কি কাকি, এই ভোর সন্ধ্যাবেলা ওই দিকটায় আর যাবো না গো। তোমরা বরং অন্য গাড়িতে যাও, আমি আজ শহরে যাব। এত না না করিস, আমাদেরও বেশ তাড়া আছে। বিয়ে বাড়ি বলে কথা, দেরি করলে চলবে? এই ভোর সন্ধ্যাবেলা রওনা দিলে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে গো কাকা। আর ওই গ্রামের মাঝারি শ্মশানটাও তো যে ভালো নয়। আমি যাব না, তোমরা অন্য গাড়ি ডেকে নাও। সে তো আরেক ঝামেলা। তুই থাকতে অন্য কাউকে কেন ডাকবো বল? আর এ সময় তো তাড়াহুড়ো করে গাড়িও পাবো না। চলো না বাপু, এমন করছো কেন? 2 পয়সা না হয় বাড়িয়ে নিও, তাহলেও একটিবার রেখে এসো। ভাইজির বিয়ে বলে কথা, দেরি হয়ে গেলে সে 7 কথা শোনাবে। কাকা আর কাকি দুজনেই একেবারে নাছোড়বান্দা, কিছুতেই ছাড়তে রাজি হচ্ছেন না। এ পর্যায়ে আমিও আর না করতে পারলাম না। শেষমেশ তাদের অনুরোধে রাজি হয়ে গেলাম। তবে মনটা সায় দিতে চাইছিল না, কিন্তু কি আর করার, নাছোড়বান্দা হয়ে যেতেই হলো। তাই আর বেশি দেরি করলাম না, রঘু কাকা কাকিদের নিয়ে রওনা দিলাম। বেশ জোর গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। গ্রামের পথটাও অনেক। এই গ্রাম থেকে অলন্দপুর যেতে বেশ সময় লাগে। বেশ আন্দাজ করতে পারছি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এমনিতেই সন্ধ্যা নেমে গিয়েছে এর মধ্যে। চারপাশটাও বেশ ফাঁকা ফাঁকা, বেশ জরাজীর্ণ হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন নিশুতি রাত। কাকা কাকিও যেন কথা বলছেন না, তারাও চুপচাপ। দিকে আমার বুকের ভেতরটা কেমন ধুকধুকানি বাড়ছে। বেশ ভয়ও লাগছে। সে 2 বছর আগের কথা যেন বারবার মনে পড়ছে। কিছুতেই আর টানতে মন চাইছে না। এদিক গাড়ির গতিও বাড়িয়ে ফেলেছি অনবরত। মন চাইছে এই মাঝপথে তাদের ছেড়ে দিতে, কিন্তু তাদের প্রশ্নের উত্তরে কি জবাব দিব এই ভয়ঙ্কর কালো অতীত তো তারা কেউ জানে না। বেশ মনের আনন্দে গাড়ি চালিয়ে যাচ্ছি পাশের গ্রামে। নতুন নতুন গাড়ি কেনায় বেশ আনন্দ হচ্ছিল। নিজের কষ্টের টাকা যে এত দামি একটি গাড়ি কিনতে পেরেছি ভেবেই অবাক লাগছে। আগে অনেক এরকম রাস্তায় এসেছি, তবে পরিবেশটা এত রোমাঞ্চকর কখনো লাগেনি। গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে এই নতুন গ্রামে এসেছি। বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে কখন যে বাচ্চা ছেলেটি আমার সামনে এসে পড়েছে খেয়ালই করিনি। গাড়ির ধাক্কায় একেবারে হুমড়ি খেয়ে ছিটকে গেল দূরে। আমি দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেটির কাছে গেলাম।
তার মাথা ফেটে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ছেলেটির কোনো চিৎকার বা হুঁশ নেই। এ দেখে আমি ঘাবড়ে গেলাম। বেশ বুঝতে পারছিলাম আমার বেখিয়ালিপনায় নিষ্পাপ একটি শিশুর প্রাণ গেল। হঠাৎই সে সময় এক মধ্যবয়সী মহিলা ছুটে এসে বলতে লাগলো, আমার নিতাই, কি হয়েছে বাবা তোর? কথা বলছিস না কেন বাবা? ও আমার শখের ছেলে রে, কথা বল বাপজান, কথা বল। তোর মাথা থেকে যে রক্ত গড় গড়িয়ে পড়ছে রে, কথা বল নিতাই, তোর মা যে তোকে ডাকছে। মহিলাটির আর্তনাদে যেন আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠেছে। অসহ্য এক ব্যথা হচ্ছে বুকের বা পাশটায়। আমি আর সহ্য করতে পারলাম না। খুব অপরাধী মনে হচ্ছিল আমার। আমি কিভাবে এই নির্দোষ ছেলেটাকে মেরে ফেললাম। হঠাৎ এইসব কথা মনে হতেই যেন ভরকে উঠলাম। এর মধ্যে গ্রামের প্রায় ঝুমরি শ্মশানের পাশাপাশি চলে এসেছি। এই শ্মশানে ছেলেটির লাশ দাহ করা হয়েছে। মনে এক অপরাধ বোধ নিয়ে বেশ ভয় পাচ্ছিলাম ওর সাথে। তবে কেন পাচ্ছি জানি না, মনে হতে লাগলো কেউ কানের কাছে বারবার আর্তনাদ করছে। বারবার মনে হচ্ছে এই গাড়িতে আমরা ছাড়াও আরো কেউ আছে। আমি আর এসব ভাবতে পারছিলাম না। মনে হচ্ছে এখনই হয়তো জ্ঞান হারাবো। কুশল, এবার থাম। আর কত দূর যাবি? বিয়ে বাড়ি তো পৌঁছে গেছি। কাকার গলা স্বর শুনে যেন চমকে উঠলাম। তবে তাদেরকে বুঝতে দিলাম না আমি যে একটু ভয়ে আছি। বেশ স্বাভাবিক কণ্ঠে বললাম, অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এবার গাড়িটা থামা, আমরা নেমে পড়ি। রঘু কাকার কথা বলার সাথে সাথে গাড়ির ব্রেক ধরে থামিয়ে দিল। এরপর সকলেই গাড়ি থেকে নেমে পড়লাম। এ সময় হঠাৎ রমণী কাকি বলে উঠল, কি এত ভাবছিস শুনি যে গন্তব্য ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলিস? কার কথা ভাবছিলে গো? নিশ্চয় তোমার পরম কাছের গিন্নির কথা। না না কাকি, কি যে বলো না তুমি। চল না কুশল, আমাদের সাথে খাওয়া দাওয়া করে একসাথে বাড়ি ফিরবি। না গো কাকা, আজ না, অনেক দিন। প্রতিদিন কি এমন সুযোগ আছে রে? অত ছাড়া চল তো, আর কথা বাড়াস না। রঘু কাকা আমায় বেশ জোরাজোরি করলেন, তবে আমি রাজি হলাম না। এক পর্যায়ে তারা আমার কাছে হার মেনে বিয়ে বাড়িতে ঢুকে গেল। আমিও আমার এই শখে গাড়িটি নিয়ে রওনা দিলাম শহরের দিকে। তবে এইবার যেন পরিবেশটা একটু পাল্টে গেল। থমথমে হতে লাগলো সবকিছু। গাড়ির গতি বাড়াতে চাইলেও যেন বাড়ছে না, ঠিক একই গতিতে চলছে। এদিকে হিম করা শীতল হাওয়া গা ঘেঁষে চলে যাচ্ছে। হিম শীতল হাওয়ায় আমার পুরো শরীর শিউরে উঠল। এ সময় আমাকে চমকে দিয়ে হুক্কা হুয়া আর ঘেউ ঘেউ করে শিয়াল আর কুকুর ডেকে উঠল। এতক্ষণ কোনো সারা শব্দ পাইনি, হঠাৎ শিয়াল কুকুর কোত্থেকে এলো? তৎক্ষণাৎ মনে হলো এটি যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অনিচ্ছা থাকা সত্ত্বেও এসে যেন পৃথিবীর শ্রেষ্ঠ ভুলটা আমি করে ফেলেছি। আধার যেন আরো ঘনিয়ে আসতে লাগলো। গাড়ির সামনে কিচ্ছুটি স্পষ্ট দেখা যাচ্ছে না। অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নিতে চাইছিল না। গাড়িটি থেকে নামতেও মন চাইছিল না, তবে নিরুপায় হয়ে নামতেই হলো। নেমেই খেয়াল করলাম শ্মশান বরাবর দাঁড়িয়ে আছি। শ্মশানের প্রবেশ পথটার দিকে তাকাতেই বুকের ভিতরটা খচ করে উঠল। সবকিছু আরো থমথমে স্তব্ধ হয়ে গেল। সবকিছু উপেক্ষা করে আমি চটজলদি চাকার দিকে তাকিয়ে দেখতে লাগলাম আসলে সমস্যাটি কোথায়। তবে তেমন কিছু দৃষ্টিগোচর হলো না। তাই গাড়িতে উঠে বসতে যাবো এমন সময় চোখ গেল শ্মশানের দিকটায়। আমার চোখ দুটো যেন অজান্তে বড় বড় হয়ে গেল। হে যেন এক অবিশ্বাস্য ব্যাপার। কিছুতেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। অনবরত শরীর থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভেতরটা অজানা এক ভয়ে হাহাকার করে উঠল।
কি করব বুঝে উঠতে না পেরে এমন সময় চোখের সামনে উপস্থিত হলো সেই মহিলাটি, যার সন্তান আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। তবে সেদিনের মহিলাটি আর আজকের মহিলাটির মধ্যে বেশ পার্থক্য। মহিলাটির চোখে মুখে রাগ, ক্ষোভ আর রক্তের রক্তবর্ণ হয়ে রয়েছে তার দু চোখ। পুরো শরীর যেন কেউ তাকে আশ্রে আশ্রে ক্ষতবিক্ষত করে দিয়েছে। মহিলাটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, আর এদিকে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাচ্ছে। পালাতে চাইলে যেন মনে হচ্ছে দুপা মাটিতে আটকে আছে, আর কিছুতেই ছাড়ছে না। এ সময় কর্কশ কণ্ঠে মহিলাটি বলে উঠল, বল, আমার ছেলে তোর কি ক্ষতি করেছিল যে তার শাস্তি হিসেবে তার প্রাণটাই কেড়ে নিলে? আমার সন্তান তো অসহায় ছিল, তারপরও তুই তাকে কেন মেরে ফেললি? বল, কেন আমার বুকটা ফাঁকা করে দিলি? আমি জানি আমি ভুল করেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। আমি নিজেও বুঝতে পারিনি যে এত বড় একটা অঘটন ঘটে যাবে। সেদিন আমি ইচ্ছা করে আপনার ছেলেকে মারিনি। আপনি দয়া করে আমার বোঝার চেষ্টা করুন, এটি নিতান্ত একটি ভুল ছিল। না না না, আমি বিশ্বাস করি না তুই ইচ্ছে করে আমার ছেলেকে মেরেছিস। আমি জানি। এত কিসের রাগ তোর আমার ছেলের প্রতি? বল, আমাকে এক্ষুনি বল, নয়তো তোর গর্দান আমি নিয়ে নিব, আর সেই রক্তে আমার ছেলের আত্মাটার মুক্তি দিব। দয়া করে আপনি আমাকে মারবেন না, দয়া করে আমায় ছেড়ে দিন। আমি আপনার ছেলেকে ইচ্ছে করে মারিনি। দয়া করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন না। তুই আমার কোল খালি করেছিস, আর আমি তোকে এত সহজেই ছাড়বো? কখনো না। সেদিনের ওই ঘটনার পর আমি নিজেও আর বেঁচে থাকতে পারিনি। নিজের শ্বাসকষ্ট আর হার্ট অ্যাটাক হয়ে আমি নিজেই মারা যাই। আর আজ তোর পালা, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিব। কথা বলে মহিলাটি আমার গলায় এক হাত দিয়ে চেপে ধরলো। আমি যেন আর কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিলাম না। প্রাণ চাই চাই অবস্থা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে চেয়েও যেন পারলাম না। মুহূর্তেই সব কিছু স্তব্ধ হয়ে গেল। চোখ দুটোর সামনেও যেন ঘনিয়ে এলো কালো আধার। প্রাণটা বেরিয়ে গেল। পরদিন সকাল, ঝুমরি শ্মশানের পাশে একটি বড় গাছটায় আমার লাশটি ঝুলিয়ে রাখা হলো। এই লাশটি দেখার জন্য যেন মানুষের ঢল পড়ে গিয়েছে, কিন্তু কেউ জানতে পারল না এই মৃত্যুর কারণ কি। সবার কাছেই এক কঠিন ধাঁধা। তবে আসলে কি আমি সেদিন দোষী ছিলাম?